নমস্কার, কলকাতা নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। কলকাতার শুরুতে সিংহাসনের মহাসংগ্রামের খবরে নজর রাখতেই হবে, তার কারণ ভোট যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তারই সঙ্গে বেশ কিছু সমীকরণ এদিক ওদিক হয়ে যাচ্ছে। যেমন শুরুতেই একটা আসন সমঝোতার কথা শোনা গিয়েছিল এ রাজ্যে বাম এবং কংগ্রেসের মধ্যে, তারপরে তারাই ঘোষণা করে দিল যে আসন সমঝোতা কোনোভাবেই সম্ভব নয়, সেক্ষেত্রে একলা চলো নীতি কংগ্রেসেরও বামেরও। কিন্তু সেক্ষেত্রেও সমস্যা, প্রার্থী তালিকা কবে ঘোষণা হবে, কিভাবে ঘোষণা হবে এবং কতজনই বা প্রার্থী দেওয়া হবে? রাজ্যের 42টি আসনে কি প্রার্থী দেবে কংগ্রেস, এই প্রশ্ন উঠছিল। সেক্ষেত্রে প্রথম 3 দফার প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে কংগ্রেসের, এরকমই দাবি করা হচ্ছে। দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে সোমেন মিত্র, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর বৈঠক, এবং আজই হয়তো প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে রাজ্যের 42টি আসনেই কংগ্রেস প্রার্থী দিতে পারে। বেশ কিছু পরিচিত নাম উঠে আসছে, দীপা দাস মুন্সির নাম উঠে আসছে, আবু হেনার নাম আসছে, ঈশা খানের নাম আসছে, অভিজিৎ মুখোপাধ্যায় হয়তো জঙ্গিপুর থেকে প্রার্থী হতে পারেন, সে প্রসঙ্গ উঠছে। তবে একদিক থেকে নিশ্চিত কংগ্রেস এবং এ রাজ্যের 42টি আসনে প্রার্থী দেওয়ার কথা বা সিদ্ধান্ত ঘোষণা করতে পারে, এবং আজই হয়তো প্রার্থী তালিকাও ঘোষণা হয়ে যেতে পারে। উজ্জ্বল রায় প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছেন। উজ্জ্বলের সঙ্গে একবার কথা বলে নেব। উজ্জ্বল, এখনো পর্যন্ত কংগ্রেস বা প্রদেশ কংগ্রেস সূত্রে কি জানা যাচ্ছে, তারা কটি আসনে প্রার্থী দেবেন এবং প্রার্থী হিসেবে কোন নাম উঠে আসছে? দেখো, প্রথমত জানিয়ে রাখি যে প্রার্থী তালিকা, প্রথম 3 দফার যে প্রার্থী তালিকা, সেই তালিকা নিয়ে ইতিমধ্যেই সোমেন মিত্র চলে গিয়েছেন দিল্লিতে, এবং তার সঙ্গে যে হাইকমান্ডের যে কথা, সেখানে কিন্তু এখনো পর্যন্ত যা খবর তাতে কিন্তু 3 জন করে নাম প্রত্যেকটা আসনের জন্য রাখা হয়েছে, এবং সেখান থেকে কিন্তু একজন করে প্রার্থী বেছে নেওয়া হবে। তবে যে নামগুলো তুমি বললে সেই নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গুরুত্বপূর্ণ রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ, কারণ এই 2 আসনেই কিন্তু সিপিএম এর জন্য ছাড়া হয়েছিল। এই 2 আসনে প্রার্থী দিয়ে দেবে কংগ্রেস, এবং অন্যান্য যে জায়গাতে যে নামগুলো রয়েছে সেই নামগুলো তো থাকছেই। ফলত এখানে দাঁড়িয়ে 42টি আসনে কংগ্রেস যদি প্রার্থী দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আর কোনো আসন সমঝোতা বা জোটের যে বিষয়গুলো শোনা যাচ্ছিল সেগুলো কিন্তু আর থাকলো না, এবং 42টি আসনে প্রার্থী দেওয়া হবে। গতকালকেই কিন্তু সোমেন মিত্র এটা ঘোষণা করে দিয়ে গিয়েছেন, যদিও প্রথম দফায় কিন্তু প্রথম 3 দফার প্রার্থী নিয়েই সোমেন মিত্র গিয়েছেন, বাকিগুলো কিন্তু এক্ষুনি ঘোষণা করা হচ্ছে না। উজ্জ্বল, আমাদের সঙ্গে থাকো। গৌরব গগৈ, এটা হচ্ছে এআইসিসির এ রাজ্যের ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা। গৌরব গগৈ কি বলছেন শুনুন। जिस प्रकार से कर्नाटक हो, जिस प्रकार से झारखंड हो, बिहार हो, यहाँ पे कांग्रेस दल एक दूसरे राजनीतिक दलों से एक समझौते पे पहुंच पाए। पश्चिम बंगाल में विभिन्न कारण के लिए वहां पे नहीं पहुंचे, और यहाँ पे इसीलिए वहां पे यही सिद्धांत लिया गया कि कांग्रेस वहां पे अकेले 42 लोकसभा सीट्स पे लड़ेगी। आज हमारा सीईसी कांग्रेस दल का, हमारा सर्वश्रेष्ठ सीईसी चीफ हमारा मीटिंग आज हुआ है, जिसमें हमने पहले जो 3 फेज है हमारे कुछ बिहार से मुर्शिदाबाद जंगीपुर तक, हमने लगभग 11 सीटों का आज हमने फैसला कर लिया है। कुछ औपचारिकता के कारण आप शाम के समय आपको पता चल जाएगा। আসন সমঝোতার যে কৌশল, সেই কৌশল তো ভেস্তে গিয়েছে, তাহলে নতুন করে কৌশল, এবং সেই কৌশলই বা কিভাবেই বা প্রার্থী বাছাই, এবং কাকে কাকে কোথায় কিভাবে প্রার্থী দেওয়া হবে, কোন কোন আসনে জোর দেওয়া হবে, বামেরা কি বলছে? উজ্জ্বল রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে। উজ্জ্বল, দেখো, একটা বিষয় পরিষ্কার যে বামেরা কিন্তু এই যে জোট, সেই জোটের মধ্যে থেকে যে প্রার্থীর যে বিষয়, এখনো পর্যন্ত 25 জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। এখন বামফ্রন্টের বৈঠক চলছে, সেই বৈঠকে কিন্তু আলোচনা হবে যে পরবর্তী পদক্ষেপ কি হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু 3-4টি প্ল্যান এখনো পর্যন্ত ঠিক হয়েছে। প্রথম যে প্ল্যান, যে 17টি আসন এখনো পর্যন্ত খালি রয়েছে, সেই 17টি আসনে প্রার্থী দেওয়া উচিত। তার কারণ সেখানে প্রার্থী দিলে যে কংগ্রেস যেরকম করেছে জোটের ক্ষেত্রে, সেরকমভাবেই তাকে উত্তর দেওয়া হবে বলে এখানে মত একাংশের। দ্বিতীয় যে বিষয়, অর্থাৎ তাতে বলা হচ্ছে যে 17টি আসন যে খালি রয়েছে, সেই খালি আসনে কিন্তু প্রার্থী না দেওয়া উচিত। তার কারণ যেখানে 17টি আসনে যদি প্রার্থী দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রার্থী না দেওয়া হয়, তাহলে কিন্তু একটা বার্তা দেওয়া যাবে যে জোটের ক্ষেত্রে অনেকটা বেশি আন্তরিক সিপিএম, কিন্তু কংগ্রেস সেখানে প্রার্থী দিয়ে জোটের ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি করেছে। এবং একই সঙ্গে যে 15টি আসনে বামফ্রন্টের মধ্যে সিপিএমের যে 15টি আসন, সেই আসনগুলোতে বেশি পরিমাণে কাজ করা যাবে, সেখানে যে তার সম্ভাবনা রয়েছে, সেখানে আরও সেই সম্ভাবনাটা আরও বেশি করে করা যাবে। এবং 3 নম্বর যে প্ল্যান রয়েছে, যে প্রথমে যে কেন্দ্রীয় কমিটির বক্তব্য মতন, কেন্দ্রীয় কমিটির কথা মতন যে 4টি আসন
যে কংগ্রেসের 4টি আসন, সেই 4টি আসনে বিজয়ী আসনে কিন্তু প্রার্থী দেবে না সিপিএম, অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যে বাকি যে আসনগুলো সেখানে প্রার্থী দেওয়া হবে সেখানেও কিন্তু একরকম প্রচার করার সুবিধা পেয়ে যাবে সিপিএম। সেখানে তারা বলতে পারবেন যে রকম কথা ছিল, কথার কিন্তু খেলাপ তারা করেননি, বরং কংগ্রেস কিন্তু সিপিএমের যে আসন সেখানে প্রার্থী দিয়ে দিয়েছে, কিন্তু কংগ্রেসের আসনে সিপিএমের তরফ থেকে কোনো রকম প্রার্থী দেওয়া হয়নি। এবং আরও একটি মত কিন্তু এখানে রয়েছে যে এখন যেহেতু প্রথম 3 দফার যে নির্বাচন, যে প্রথম দফার যে নির্বাচন, ততক্ষণ পর্যন্ত কোনো রকম বক্তব্য পেশ না করা হোক, নিশ্চুপ থাকা হোক এবং পরবর্তী সময় কংগ্রেসের রণকৌশল দেখে তার পরবর্তী স্ট্র্যাটেজি ঠিক হবে। অর্থাৎ বেশ কিছু মত কিন্তু এখনো পর্যন্ত বামফ্রন্টের বৈঠকে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বামফ্রন্ট নেতৃত্ব আলোচনা করছেন যে কোন স্ট্র্যাটেজিটা নিলে তারা ভবিষ্যতে রণনীতি তৈরি করবেন, রণকৌশল তৈরি করবেন। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার যে নেতৃত্ব কিন্তু পুরো বিষয়টাকেই সামনে রেখেছেন এবং সামনে রেখে এখন স্ট্র্যাটেজি ঠিক করতে চাইছেন যে কংগ্রেসের এখন কি অবস্থা, কংগ্রেস তারা কজন প্রার্থীর নাম ঘোষণা করে এবং তারপরে কংগ্রেসের বক্তব্য কি হয় তারপরেই এটা ঠিক করা হতে পারে। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে। এবং এরই পাশাপাশি একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট যে যখনই এই আসন সমঝোতা হচ্ছে না বা জোট হচ্ছে না, তখন একরকম বলা যেতে পারে চতুর্মুখী লড়াই হবে এবং এই চতুর্মুখী লড়াইয়ে লাভের মুখ দেখবে তৃণমূল, এরকমই তৃণমূলের তরফেও দাবি করা হচ্ছে বা বিজেপিরও মনে করছে যে তারাও হয়তো এটাতে কিছুটা হলেও লাভ পাবে। রাজ্যে বাম কংগ্রেসের জোটে জল, ফলে 2014 মতো এবারও রাজ্যের লোকসভার লড়াই হবে চতুর্মুখী। কিন্তু বাম কংগ্রেসের জোট না হওয়ায় লাভ কার হবে, এ নিয়েই এখন ভোটের বাজার গরম। বাম কংগ্রেস দুই শিবিরেই দাবি তাদের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, কিন্তু তাদের জোট না হওয়ায় তৃণমূল এবং বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাবে। তাতে তৃণমূল এবং বিজেপি দুই শিবিরেই লাভ হতে পারে। চতুর্মুখী নির্বাচন হওয়ার পর আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখার কোনো জায়গা নেই যে 42টি আসনে অনেক সহজে এবং অনেক সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল তৃণমূল। আসন রফা হলে কিছু কিছু ক্ষেত্রে কংগ্রেস সিপিএম দ্বিতীয় স্থানে আসতো, বিজেপি তৃতীয় স্থানে আসতো। কংগ্রেস এবং সিপিএম যে একটা সেই জোটের একটা রাজনীতি করছে 2016তেও আমরা দেখেছি, এটা আমার মনে হয় একজন ভোটার হিসেবে মনে হয় মানুষকে বোকা বানানো হচ্ছে। বিরোধী ভোট ভাগ হওয়ার সুফল যে তৃণমূল পাবে কথা অস্বীকার করছে না বামেরাও। আমরা আমাদের প্রার্থী ঠিক করে রেখেছি। আমরা চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে ভোটটা এক কাট্টা হোক। কংগ্রেস জাতীয় স্তরে এই স্লোগান দিচ্ছে বিজেপির বিরুদ্ধে, আমাদের রাজ্য বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এই স্লোগান দিয়েছিল, কিন্তু তারা এখন যদি বিজেপি আর তৃণমূলকে সাহায্য করতে চায় এই বোঝাপড়া থেকে বেরিয়ে গিয়ে, সেটা তাদের দান। বাম কংগ্রেসের জোট না হওয়ায় শেষমেশ কার লাভ হয় তা বোঝা যাবে 23শে মে, সেদিনই গণনা। নিউজ 18 বাংলা। কিন্তু এরকম একটা পরিস্থিতিতে কর্মী সমর্থকদের উৎসাহের জায়গা শুধু থাকে এই জায়গাতেই যে প্রার্থী কারা হচ্ছেন। বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত আগামীকাল এ রাজ্যে বিজেপির প্রার্থী কারা হবেন সেই ঘোষণা হতে পারে। অরূপ দত্ত প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অরূপ, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, আজকেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু মনোহর পারিক্কর গোয়ার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী, তার মৃত্যুতে আজকে তুমি জানো যে সকালে ক্যাবিনেট মিটিংয়ের সেখানে সিদ্ধান্ত হয় যে সমস্ত বিজেপির সমস্ত কর্মসূচি আপাতত স্থগিত রাখছে, মানে আজকের দিনের জন্য। ফলে খুব স্বাভাবিকভাবেই আজকের যে সেন্ট্রাল ইলেকশন কমিটির যে মিটিং, যে পার্লামেন্টারি বোর্ডের যে মিটিং, সেই মিটিং স্থগিত হয়ে গেছে। এবং যদিও সমস্ত যে বেসরকারিভাবে, সোজা কথায় যে সমস্ত রকমের যা কিছু প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে যা যা করণীয়, যা যা কথাবার্তা, তার সব কিছুই পুরোদমে চলছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা সেই ঘোষণা হয়নি এবং সম্ভবত আগামীকাল সন্ধ্যার দিকে এই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। ধন্যবাদ অরূপ। অরূপ দত্ত প্রতিনিধি আমাদের যেমন জানালেন যে আগামীকাল নজর থাকবে বিজেপি কর্মী সমর্থকদের যে প্রার্থী কারা হচ্ছেন, কোন জায়গা থেকে কোন আসন থেকে কারা প্রার্থী হচ্ছেন। এরই পাশাপাশি সক্রিয় নির্বাচন কমিশন নকুলদানা মন্তব্য অনুব্রত মণ্ডলের, সেই নকুলদানা মন্তব্যের ব্যাখ্যা চাইল কমিশন, সিডি দেখতে চাইল এবং কি কারণে এই বক্তব্য তা জানতে চাইল কমিশন। তুহিন দাসচন্দ্র প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। তুহিন, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, অনুব্রত মণ্ডল নকুলদানা নিয়ে বক্তব্য রেখেছেন, অনুব্রত মণ্ডল পাচন নিয়ে বক্তব্য রেখেছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
এবং যা নিয়ে বিরোধীরা একাধিকবার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন যে এই ধরনের বক্তব্য কেন অনুব্রত মণ্ডল রেখেছেন। এই নির্বাচন কমিশনের যে অভিযোগ, এবার নির্বাচন কমিশন সে বিষয়ে হস্তক্ষেপ করলো। অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন। কোন পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কি কারণে এই বক্তব্য রেখেছেন তার ব্যাখ্যা চাওয়া হলো তার কাছে। শুধু তার কাছে নয়, বীরভূম জেলা প্রশাসনের কাছে, বীরভূমের জেলা শাসকের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। বীরভূম জেলা প্রশাসনের কাছে সিডি চেয়ে পাঠানো হলো, তার বক্তব্যের সিডি, যেখানে অনুব্রত মণ্ডল নকুলদানা এবং পাচন নিয়ে বলেছেন, সেই বক্তব্যের সিডি জেলা শাসকের কাছে চেয়ে পাঠালো নির্বাচন কমিশন এবং সেই সিডি এবং তার বক্তব্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। ধন্যবাদ। তুই একবার শুনে নেবো অনুব্রত মণ্ডলের সেই বিতর্কিত নকুলদানা মন্তব্য, কি বলেছিলেন তিনি? যা উন্নয়ন হয়ে গেছে আর কিচ্ছু দেওয়ার দরকার নাই। মাঝে মাঝে গরম পড়েছে, নকুলদানা দেবে, জল দেবে, নকুলদানা দেবে, বাস। দাদা ভোটের কৌশল কি হবে? ওই তো নকুলদানা দিয়ে স্টার্ট হবে, জল আর নকুলদানা প্রতিটা বুথে বুথে প্রত্যেক বুথে থাকবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে থাকবে। একদিকে যেমন প্রার্থীদের প্রচার শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশন তৎপর এবং যাতে সুষ্ঠু এবং অবাধ ভোট প্রক্রিয়া হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্পর্শকাতর বুথে বেশি জওয়ান মোতায়েন থাকবেন এবং অতি স্পর্শকাতর বুথে অতিরিক্ত বাহিনী থাকবে। প্রতি মুহূর্তে টহল দেবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 600 থেকে 700 কোম্পানি বাহিনী আসতে পারে, নির্বাচন কমিশন সূত্রে সেরকমই খবর। ভোট আসছে, তার আগে আসছে হোলি, দোল এবং তার আগে সপ্তাহের প্রথম দিন খুব স্বাভাবিকভাবেই এই ব্যস্ততার মধ্যেই প্রচার করতে হবে। স্টার যারা, যেসব প্রার্থীরা হেভিওয়েট প্রার্থী, তারা কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন এবং প্রচারের জন্য আজকের দিনটা বা আজকের সকালটাকে আরো বেশি করে তারা বেছে নিলেন। টার্গেট বাংলায় বিজেপির লক্ষ্য মেরুকরণ, সেটা ভেস্তে দিতে চেনা টার্ফে গুগলি দিয়ে শুরু করলেন রাজনীতির পোর খাওয়া প্রার্থী। মন্দির, মসজিদ, গির্জা, পুজো থেকে প্রার্থনা, ধর্মস্থান ছুঁয়ে প্রচার শুরু করলেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়। শুরু হয় মহামায়া মন্দির থেকে, পরের গন্তব্য শতাব্দী প্রাচীন ভৈরব স্থান মন্দিরে। দুই মন্দিরে পুজো সেরে স্কুলডাঙ্গার গির্জায় গিয়ে প্রার্থনা। সব শেষে যান মাচানতলার জামা মসজিদে। কর্মীদের সঙ্গে নিয়ে সেখানে প্রার্থনা করেন সুব্রত মুখোপাধ্যায়। আত্মবিশ্বাস বাড়ে এবং আমরা এই শুভ কাজে মাতৃ আরাধনা করে যেতে পারলে আমরা খুশি হয়ে থাকি। সুব্রত মুখোপাধ্যায়ের মতোই পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থীও। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে দৌড়ের উৎসব থেকে শুরু হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট ক্যাম্পেন। রবীন্দ্র ভারতীর এই অনুষ্ঠান নিশ্চয়ই বাংলাকে সেই বিশেষণে যে আজ বাংলা অভিষিক্ত হয়েছে তাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই অনুষ্ঠান এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নানাবিধ কর্মসূচি সেই পথে আরো এগিয়ে নিয়ে যাবে। আসানসোলে প্রচারে আবার অন্য চমক। তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী মুনমুন সেনকে ঘিরে চোখে পড়ার মতো উচ্ছ্বাস। গ্ল্যামারের ছটা আরো বাড়াতে মাঠে নামছেন মুনমুনের দুই মেয়ে। মেসেজ তো ওরা দেয়নি, আজকে দেখা করলে তখন ওরা দেবে। আমাদের নেতারা দিলেন যে ভালো করে কাজ করো, মমতা ব্যানার্জির মান রেখো। ভোটারদের দরজায় দরজায় পৌঁছে যাওয়ার কাজ এই তো সবে শুরু। নিউজ 18 বাংলা। কথা বলে উত্তরপ্রদেশ যার, দিল্লির তখ্ত তার, তাই উত্তরপ্রদেশকে নির্বাচনে পাখির চোখ করা প্রয়োজন। সে চেষ্টাই করেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা এবং উত্তরপ্রদেশের বুক চিরে যে গঙ্গা, সেই গঙ্গা বক্ষেই ম্যারাথন প্রচার, যে প্রচারের
শুরুই হলো হনুমান মন্দিরে পুজো দিয়ে 140 কিলোমিটারের প্রচার যাত্রা। এর আগে উত্তরপ্রদেশবাসীকে লেখা খোলা চিঠি, যেখানে তিনি গঙ্গার আশীর্বাদ নিয়ে সকলের কাছে পৌঁছে যাবেন বলে দাবি করছেন। এবং এরই পাশাপাশি টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, কিভাবে রাতে ঘুম পাড়ানোর সময় তার ঠাকুমা তাকে জোয়ান অফ আর্কের গল্প শোনাতেন, সেসব কথাই লিখেছেন টুইটে। There's a very strong political message which Priyanka Gandhi Vadra is trying to send out through this boat ride. You can see her just right in front of me as she travels along this boat, and she's going to be going over the next 2 days across 140 kilometers across the Ganga Yatra. It's going to be called Sanchi Baat Priyanka Ke Saath. You can see her, offering prayers a short while back at the Sangam, and of course she is trying to enjoy this every moment, yet sending out a political message. Two strong messages. One, that of soft Hindutva. Second, of course, is that going straight into the Prime Minister's constituency. You can see Priyanka Gandhi Vadra, of course, right over there in a boat which is just adjacent to us. And as I said, the political message she's trying to send out is that I'm going to go straight into the turf of the Prime Minister. Ganga symbolizes unity, oneness. That's what her tweet was all about yesterday. And I think she's using the Ganga Yatra to make that political point. It's not going to be an easy ride, certainly for the Congress party. It's in fact going to be a very bumpy ride. And Naveen Bansal is actually going to take us much closer to where she is, and she understands that. She understands that the Congress party may not have an easy ride, and but that's a message where she's going to try and send out, as she said, still I would say for one of her first campaigns really as far as eastern Uttar Pradesh is concerned.